খালেদা জিয়ার অসুস্থতায় প্রধান উপদেষ্টার উদ্বেগ, দোয়া চাইলেন দেশবাসীর। আবারও ফিরবেন দেশ সেবায় আসা নেতাকর্মীদের। দেশে নৈরাজ্য তৈরির অপচেষ্টা হচ্ছে, সতর্কতা মির্জা ফখরুলের। সাংবাদিকদের বললেন, রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে দাবি আদায় হয় না। ক্ষমতায় গেলে সর্বদলীয় সরকার করবে জামাত, জানিয়েছেন ডাক্তার শফিক। রাজনীতির ঊর্ধ্বে উঠে ঐক্যের আহ্বান গোলাম পরওয়ারে। আসাদুজ্জামান কামালকে দিয়ে শুরু হবে প্রত্যর্পণ, বলেছেন প্রেস সচিব। আশা করছেন শেখ হাসিনাকেও ভারত থেকে ফেরত আনার। দেখছিলেন ক্রাউন সিমের সংবাদ শিরোনাম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। প্রধান উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের বর্তমান সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সারা দেশে বাদ জুমা দোয়া মোনাজাত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টন মসজিদে দোয়া মোনাজাতে অংশ নেন। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মুসল্লিরাও নয়াপল্টন মসজিদে দোয়া মোনাজাতে অংশ নেন। পরে মির্জা ফখরুল বলেন, অসুস্থ হয়ে গত দুদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দলের চেয়ারপারসন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। দেশের জন্য বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য উল্লেখ করে তিনি বলেন, নির্যাতন, নিপীড়ন ও কারাভোগ করেও তিনি জনগণের অধিকার রক্ষায় কাজ করে গেছেন। আবারও দ্রুত সুস্থ হয়ে যেন মানুষের সেবা করতে পারেন, দেশবাসীর কাছে সেই দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম। আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল করেছেন দলটির নেতাকর্মীরা। খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল হয়েছে সিলেটে। হজরত শাহজালালের দরগাহ মসজিদে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আশিক উদ্দিন আশুক। রাজশাহীর শাহ মখদুম জামে মসজিদে চেয়ারপারসনের রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত হয়েছে। বাদ জুমা এতে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। দোয়া মাহফিল হয়েছে মুন্সিগঞ্জের সিরাজদিখানেও। বাদ জুমা মধুপুর মাদ্রাসায় এতে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সাভারের সবুজবাগ এলাকায় দোয়া মাহফিল উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রমিজউদ্দিন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি নৈরাজ্য তৈরির চেষ্টা করা হচ্ছে। এটা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে সাংবাদিকদের দাবি আদায় করা যায় না। এদিকে জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। আহমেদ সরারের রিপোর্ট। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনের আয়োজন করা হয় শুক্রবার। জাতীয় প্রেস ক্লাবে এই অধিবেশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর দোয়া চান। আপনারা সবাই তার আশু রোগ মুক্তির জন্য দোয়া করবেন। মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের মালিক পক্ষ কিংবা সরকারের সাথে আলোচনার মাধ্যমে নিজেদের দাবি আদায় করতে হবে। লেজুর ভিত্তি করে কাজ হয় না। কোন রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করলে সমস্যার সমাধান হয় না।
আপনারা যদি কেউ বিরোধী দলই বলেন বা সরকার দল বলেন, তাহলে সেটা কোনদিন হয় না। গত 15 বছরে ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে আপনার গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আমি অনুরোধ করবো আপনাদেরকে, নেতৃবৃন্দকে, সে জায়গা থেকে আপনারা দয়া করে বেরিয়ে আসার চেষ্টা করেন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্ন মত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়। সোশ্যাল মিডিয়া এখানে তারা এমনভাবে একটা প্রচারণা চালান যে বাংলাদেশে আজকে এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেখানে আমার কাছে মনে হয় এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে। মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। উদ্বোধনী অধিবেশনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিভিন্ন গণমাধ্যম ব্যক্তি ও দলীয় স্বার্থে ব্যবহার হচ্ছে। ভিন্ন ভিন্ন কর্মসূচি, পথ পন্থা, লক্ষ্য উদ্দেশ্যের কারণে কিছু ভিন্নতা থাকবেই, যে সব কিছুই এক হয়ে যাওয়া সম্ভব নেই। এই কারণে যে প্রত্যেকটা দলের তো একটা কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্যের ভিন্নতা থাকে, কিন্তু এটাও ঠিক যে কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে। ফলে রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, সাংবাদিকদের ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরা জাতি গঠনে, গোটা জাতিকে ঐক্যের ক্ষেত্রে আমরাও কিন্তু ভূমিকা রাখতে পারবো। উদ্বোধনী অধিবেশনে সাংবাদিক নেতারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জামাতে ইসলামীর সমাবেশে গুলি হচ্ছে, হামলা হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে অভিযোগ করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এর জবাব দেয়া হবে ভোটের মাধ্যমে। দেশ দুবার স্বাধীন হওয়ার পরও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি মন্তব্য করে তিনি বলেছেন, এখনো ফ্যাসিবাদ বিদায় নেয়নি। রিপোর্ট ফজলে রাব্বির। শুক্রবার সকালে রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠে ঢাকা 17 আসনের উদ্যোগে যুব, ছাত্র ও নাগরিক গণসমাবেশ করেছে জামাতে ইসলাম। এতে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তাদের প্রচারে হামলা, দলীয় নেতাকর্মীদের পোস্টার ছিঁড়ে ফেললেও জনগণের হৃদয়ে যে পোস্টার লেগেছে তা ছিঁড়তে পারবে না কেউ। পোস্টার ছিঁড়ে ফেলতেছেন, বিলবোর্ড উদাও করে দিচ্ছেন, লাভ হবে না। আপনি গাছের পোস্টার, লাইট পোস্টের পোস্টার, দেয়ালের পোস্টার, সুতায় টানানো পোস্টার আপনি ছিঁড়তে পারবেন, কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা ছিঁড়তে পারবেন না। দেশের জনগণ বস্তা পচা রাজনীতি আর দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার পরিচালনা করবে। কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী, জামাতে ইসলামী ছাড়া। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাল্লাহ। নতুন বাংলাদেশে পুরনো রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেন জামাতে আমির। পুরোনা বস্তা পচা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে পাট ভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে চীন। সেই সঙ্গে গ্রিন টেকনোলজি, বস্ত্র এবং ওষুধ শিল্পে বিনিয়োগেও আগ্রহী দেশটির বিনিয়োগকারীরা। উৎপাদন খাতে বিনিয়োগে চীনের আগ্রহকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে সফররত চায়না এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংনিং বিনিয়োগে তাদের আগ্রহের কথা জানান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ফাইন্যান্স অ্যান্ড সাস্টেনেবিলিটির সভাপতি ডক্টর মা জুন এ সময় তার সাথে ছিলেন। ইয়াং ডংনিং বলেন, চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলোতে ব্যাপক বিনিয়োগ করে আসছে, তবে এখন তাদের বিনিয়োগকারীরা মনোযোগ দিচ্ছেন মূল উৎপাদন খাতের দিকে। এর মধ্যে সৌর প্যানেল, পাটে বড় আকারের বিনিয়োগের পাশাপাশি জৈব সার এবং প্লাস্টিকের বিকল্প উৎপাদনেও গুরুত্ব দিচ্ছেন তারা। ডক্টর মাহাজুন জানান, পাট নিয়ে বাংলাদেশের সাথে যৌথ উদ্যোগে কাজ করতে চান তারা। এ সময় ওষুধ ও স্বাস্থ্য সেবাকে চীনা বিনিয়োগের জন্য শক্তিশালী সম্ভাবনার ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হংকংয়ে আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় তিনি সমবেদনা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত।
সেই প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, তার বিশ্বাস জুলাইয়ের ঘটনাবলীর অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে। হাসিনার শক্তিশালী সমর্থক রয়েছে, তবুও তিনি আশাবাদী ঢাকার কসাই হিসেবে পরিচিত আসাদুজ্জামান খান কামাল খুব শিগগিরই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন। হাসিনার প্রায় 16 বছরের শাসন আমলে সংঘটিত অপরাধগুলো সম্পর্কে যত দিন যাচ্ছে ততই তথ্য বেরিয়ে আসছে বলেও প্রেস সচিব মন্তব্য করেছেন। সেই সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমে আরও বেশি মনোযোগ পাবে বলেও মনে করেন প্রেস সচিব। ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন জানিয়েছেন, বিএনপি জনগণের কাছে যে ওয়াদা করেছে তা বাস্তবায়ন করতেই এবার তারা রাজপথে ও নির্বাচনী মাঠে রয়েছেন। শুক্রবার 46 নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিল ব্যারাক 0 পয়েন্টে নবনির্মিত ফোয়ারা উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। ইশরাক হোসেন বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয়। সংস্কার চলমান প্রক্রিয়া হতে পারে, কিন্তু নির্বাচন থামিয়ে রাখা যায় না। তিনি অভিযোগ করেন, গত 17 বছরে ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে রাষ্ট্রকে ইচ্ছাকৃতভাবে বিভক্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে জাতিকে ভাগ করে শোষণ চালানো হয়েছে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের ঘোষিত নির্বাচনের সময় নিয়ে আশাবাদী তিনি। বলেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র এখনো চলছে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইশরাক হোসেন। এই লড়াইটাই ছিলই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন ছাড়া অন্য আর কোনো পন্থাই নাই। যে গণ অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি আমরা রয়েছি, আমাদের মধ্যে যদি কোনো ভেদ তৈরি হয়, কোনো ফাটল তৈরি হয়, তাহলে আলটিমেটলি খুব স্বাভাবিক সেটার পূর্ণাঙ্গ বেনিফিট, পূর্ণাঙ্গ সুবিধা পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদ আওয়ামী লীগই পাবে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম জানান, কড়াইল বস্তিতে আগুন লাগার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বসানো মেডিকেল ক্যাম্পের অধীনে 2 দিনে প্রায় 2000 ব্যক্তিকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই শিশু, নারী ও বৃদ্ধ। শুক্রবার দুপুরে কড়াইল বস্তির মাজার রোডে অস্থায়ী ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি এসব তথ্য জানান। ডাক্তার রফিকুল ইসলাম আরও জানান, ঘটনার দিন থেকে তাদের টিমের সদস্যরা কাজ করছেন। তারা প্রথম দিন সেবা দিয়ে 2 দিন পর্যবেক্ষণ করেছেন। এই মেডিকেল ক্যাম্পে সাড়া দিয়ে ঘর পোড়া লোকজন ছাড়াও বস্তির লোকজন স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন, প্রেশার মেপে কেউ কেউ ওষুধ নিচ্ছেন। সেবা নিতে আসা লোকজনের মধ্যে বেশিরভাগই জ্বর ও সর্দির ওষুধ খুঁজছেন। ডায়রিয়া কিংবা আঘাতপ্রাপ্ত, যে কেটে গেছে বা সেই ধরনের রোগীগুলো আসছে, বা চর্মরোগের কিছু রোগী আমরা কিন্তু পাচ্ছি। আর আপনাদেরকে আমরা বলেছি যে আমাদের এই ক্যাম্প আমরা যেখানেই করি না কেন, শুধু এখানে নয়, সারা বাংলাদেশে যখনই কোনো মেডিকেল ক্যাম্প করি, আমরা কিন্তু শুধু চিকিৎসাটা ফ্রি নয়, আমরা বিনামূল্যে তাদেরকে ওষুধ প্রদানও করি। যার কারণে আমাদের এটা বলার প্রয়োজন হয় না যে আমরা ওষুধ থেকে, আমরা সাথে সাথে যারা আসছে আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা তাদেরকে কিন্তু সাথে সাথে চিকিৎসা প্রদান এবং সাথে সাথে আমরা বিনামূল্যে ওষুধ আমরা দিয়ে যাচ্ছি। টঙ্গীতে 5 দিনের জোড় ইজতেমা শুরু আজ। এর আয়োজন করে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ে নিজাম। বিশ্ব ইজতেমা ময়দানে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে জোড় ইজতেমা। আগামী মঙ্গলবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই জোড় ইজতেমা। প্রতি বছর ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোড় ইজতেমা হয়। এখানে তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারি বা রিপোর্ট পেশ করেন এবং মুরব্বীদের কাছ থেকে রাহবারি নেয়ার সুযোগ পান। এ উপলক্ষে দেশ বিদেশের শুরায়ে নিজামের প্রবীণ মুরব্বীরা টঙ্গীতে সমবেত হয়েছেন। সারা বছরের কাজের সঠিক নকশা ও দিক নির্দেশনা নির্ধারণের পাশাপাশি আমল, দাওয়াত, তারতিব এবং দেশের প্রেক্ষাপটে করণীয় বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান উপস্থাপন করা হয়। জোড় ইজতেমায় কেবল 3 চিল্লার সাথী এবং কমপক্ষে 1 চিল্লা সময় দেয়া আলেমরা অংশ নিতে পারেন। সরকারি সিদ্ধান্তের আলোকে মূল ইজতেমা হবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর। চট্টগ্রামের লালদিয়া ও ঢাকার পানগাঁও বন্দর পরিচালনার গুরু দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার চুক্তি নিয়ে বইছে সমালোচনার ঝড়। মিলিয়ন ডলার জরিমানার ট্র্যাক রেকর্ড থাকা বিদেশি কোম্পানিকেই কেন বন্দর পরিচালনার দীর্ঘমেয়াদী দায়িত্ব দেয়া হলো তা নিয়ে প্রশ্ন টিআইবির। 2 মাসের প্রক্রিয়া তড়িঘড়ি করে মাত্র 2 সপ্তাহে করার ফলে লাভের চেয়ে ক্ষতির সংখ্যা অর্থনীতি বিশ্লেষকদের।
এই চুক্তি যেন আদানি বিদ্যুৎ চুক্তির মতো গলার কাঁটা না হয় সে ব্যাপারে সতর্ক করেছেন তারা। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। কর্ণফুলীর পতেঙ্গায় লালদিয়ার চরে আগামী বছর নির্মাণ হতে যাচ্ছে অত্যাধুনিক এলসিটি টার্মিনাল। এর অংশ হিসেবে ৩৯ একর জায়গা বরাদ্দের পাশাপাশি গেল ১৭ নভেম্বর বিদেশি একটি কোম্পানির সাথে চুক্তিও করেছে সরকার। সেই চুক্তির সমালোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা। আন্তর্জাতিক এজেন্সির কাছ থেকে উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান না করে ৩৩ বছরের জন্য করা এই চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। আমরা কেন উদ্বিগ্ন হচ্ছি তার একটা কারণ হলো যে এই ধরনের ডিল কিন্তু হয়েছে যেমন আদানির সাথে, যেটার মূল্য আমাদেরকে এমনভাবে দিতে হয়েছে আর এমন একটা অবস্থায় আমরা গেছি, এখন আমরা এটা গিলতেও পারছি না, ফেলতেও পারছি না, কারণ এটা এমন একটা ডিল হয়েছে যেটা আমাদের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী। এরা প্রফিট করবে, হুইচ ইজ পার্ট অফ দ্য বিজনেস, আমরা কিছু পাবো, সেটা পার্ট অফ দ্য বিজনেস, তাই তো আমরা মানে রাষ্ট্র। তো এখন আমরা কি শর্তে কিভাবে তাদেরকে যে মুনাফার সুযোগটা দিচ্ছি এবং সেইখানে নর্মাল ইন্টারন্যাশনাল বিজনেস স্ট্যান্ডার্ড মান্য করা হয়েছে কিনা, এই ধরনের বিষয়গুলো কিন্তু জানার অধিকার মানুষের আছে। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন অ্যাডহক ভিত্তিতে একক কোনো কোম্পানির সঙ্গে চুক্তির ফলে লাভের চেয়ে ক্ষতির সংখ্যাই বেশি। চুক্তিগুলো যদি যথাযথভাবে আলাপ আলোচনার মাধ্যমে না হয় এবং সেখানে যদি শর্তের বিষয় এবং সুবিধাদি বিষয়গুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে সকল পক্ষের সাথে আলাপ আলোচনা করে না নেওয়া হয়, তাহলে অনেক সময় সেটা লাভের চেয়ে ক্ষতি বা দায়ের বিষয় হয়ে দাঁড়াতে পারে। আমাদের কাছে মনে হচ্ছে দীর্ঘমেয়াদী চুক্তিগুলো গণতান্ত্রিক সরকারগুলো নেওয়াটাই যৌক্তিক। অন্তর্বর্তী সরকার একটি সুনির্দিষ্ট দায়িত্ব নিয়ে আসছে, সুতরাং এই ধরনের কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিতে অন্তর্বর্তী সরকার না জানানোটাই আমাদের কাছে বাঞ্ছনীয় মনে হয়। শুধুমাত্র অর্থনৈতিক এজেন্সি যারা, তাদের সাথে আলাপ আলোচনা না, এর সঙ্গে সামরিক বেসামরিক অন্যান্য যে সমস্ত এজেন্সিগুলো আছে তাদের সাথেও কিন্তু এই ধরনের চুক্তিগুলো নিয়ে আলাপ আলোচনা করার প্রয়োজন রয়েছে। বন্দর নিয়ে করা চুক্তিতে দেশের স্বার্থবিরোধী শর্ত থাকলে সেটা যেন পরবর্তী রাজনৈতিক সরকার পুনর্বিবেচনার সুযোগ পায়, সেই শর্ত যুক্ত করার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের সার্বভৌমত্বকে বিদেশিদের হাতে তুলে দিতে চেষ্টা করছে একটি মহল। তারাই বাউলদের নিয়ে বিশৃঙ্খলা করছে উল্লেখ করে এসব সহিংসতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধু গুরু ভক্ত অলি আউলিয়া আশেকানে পরিষদ ও ভাব বৈঠকে আয়োজিত আবুল সরকারের মুক্তি ও সারা দেশে ধারাবাহিকভাবে মাজার ও ভক্তদের ওপর হামলার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ চলে গেলেও সমাজ থেকে ফ্যাসিস্ট শক্তি পুরোপুরি যায়নি। অভিযোগ করেন, ধর্মের নামে ইসলাম বিরোধী কাজ করে দেশকে ধ্বংস করতে চায় একটি মহল, যারা ইসলামের কার্ড বিক্রি করে ভোট করতে চায়। ইসলামের কার্ড বিক্রি করে ভোট করবেন, আপনাদেরকে তো আমরা চিনে ফেলেছি, এই দেশের জনগণকে চিনে ফেলেছে। এটা অত্যন্ত মারাত্মক খেলা, এই খেলায় ঢুকবেন না। এই খেলার উদ্দেশ্য আমরা বুঝতে পারি। বাংলাদেশ এখনো পর্যন্ত তার স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছে। সীমান্তের ওপাশে এই দেশটাকে দখল করবার জন্য তৈরি হয়ে রয়েছে। আমরা আপনাদেরকে চিনি, কাদের পক্ষে আপনারা কাজ করছেন। ফলে এই দেশকে বিদেশিদের হাতে তুলে দেবেন না। বরিশাল ভোলা সেতুর দাবিতে 2 ঘন্টারও বেশি সময় ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকাস্থ ভোলা জেলার বাসিন্দারা। শুক্রবার বিকাল 3:45টার দিকে শাহবাগে অবস্থান নেয় তারা। সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবনে মিছিল নিয়ে যেতে চাইলে তাদের আটকে দেয় পুলিশ। এরপর থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। সন্ধ্যা 6:15টার দিকে 72 ঘন্টার মধ্যে দাবি মেনে নেয়ার আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। সোমবারের মধ্যে দাবি না মানলে ভোলা থেকে 16 জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার পাশাপাশি গ্যাস ও কাঁচামাল সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। এরপরই সন্ধ্যা 6:30টার দিকে পুলিশ শান্তিপূর্ণভাবে তাদের সরিয়ে দেয়। শীতকালীন সবজি সরবরাহ বাড়তে থাকায় দাম কিছুটা কমলেও বেশিরভাগ ক্রেতার কাছে সহনীয় নয়। মাছ, মুরগি, ডিমের দাম অপরিবর্তিত। মুড়ি কাটা, পেঁয়াজের অপেক্ষা বিক্রেতাদের। তবে মোটা চালের দামে কিছুটা স্বস্তি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোস্তফা মানিক। রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজার, শীতকালীন সবজির সমারোহ দোকানগুলোতে।
বিক্রেতারা বলছেন দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। তবে ক্রেতাদের দাবি, শীতের এই সময়টাতে মৌসুমী সবজির দাম অন্য বছরের তুলনায় এখনো বাড়তি। গত সপ্তাহ ফুলকপি আসছিল 60-70, আজকে হলো 50। গত সপ্তাহ টমেটো আসছিল 160-150, আজকে হলো 120। মূলা আসছিল গত সপ্তাহ 60-70, আজকে 50। বাঁধাকপি 50। বেগুন গোল্ডা ধরনের আসছিল 160, আজকে 120। তারপর সিম আসছিল গত সপ্তাহে 120, এই সপ্তাহ হলো 80 টাকা। আজ থেকে আরও 10-15 দিন আগে কিংবা 20 দিন আগে সিম কিনেছিলাম 50 টাকা, এখন সেটা 100 টাকা হয়ে গিয়েছে। টমেটো থেকে শুরু করে প্রত্যেকটা সবজির দাম বেড়েছে। শীতকালে এই সময়গুলোতে প্রতি বছর যে রকম থাকে সবজির দাম, তার তুলনায় বেশ বাড়তি। বাজারে সরবরাহের কমতি থাকায় সুখবর নেই পেঁয়াজের দামে। আদা রসুনের দাম সহনীয়। পেঁয়াজ দাম আবার বাড়তেছে। পেঁয়াজ এখন শেষ সিজন হয়ে আসতেছে, তো এখন পেঁয়াজ শেষ, নতুন পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ আইব। আর এদিকেও এই পেঁয়াজও শেষ পর্যন্ত, এই কারণে দাম একটু বাড়তি আছে। এদিকে মাছের দামে ক্রেতা বিক্রেতা উভয়ই স্বস্তির কথা জানালেন। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল, এই কারণে অনেক মানুষই গ্রামে চলে গেছে ভয়ে আতঙ্কে। আর এমনকি মাছের সিজনের কারণে জিনিসের দাম মোটামুটি একটু স্বাভাবিক আছে, কিন্তু কাস্টমার নাই, বেচা কিনা একদম খারাপ অবস্থা। গত এক মাসের তুলনায় আজকে যে মাছের দাম মনে হচ্ছে ঠিক আছে। লাইক দ্যাট যে যদি রুই মাছের কথা বলা যায়, রুই মাছের কেজি সাইজ অনুযায়ী 350 থেকে 450 এর মধ্যে ভ্যারি করতে, তো এটা ঠিক আছে বলে মনে হয়। নতুন চাল এখনো বাজারে না এলেও মোটা চালের দাম কিছুটা কমেছে। শাল মিনিকেট দিয়ে আগের দামে আছে 28, পাইজাম বা স্বর্ণা এর দাম একটু কমছে। আগে স্বর্ণা ছিল আপনার 60 টাকা হয়েছিল, এখন সেটা 55-50। আর পাইজাম চাহিদা ছিল 65, এখন হয়েছে 60-58। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 70 টাকায়। এছাড়া ডিমের দামেও তেমন কোনো পরিবর্তন নেই। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ছুটির দিনে রাজধানীতে জমে উঠেছে সিরামিক মেলা। দেশি বিদেশি উৎপাদনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান এবং সিরামিকের কাঁচামাল ও মেশিন উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়েছে। পণ্য প্রদর্শনের পাশাপাশি এই খাতের নানা চ্যালেঞ্জের কথাও তুলে ধরছেন তারা। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। শুধু বিলাসী পণ্য নয়, বাড়ি নির্মাণ কিংবা ঘর সাজাতে সিরামিকের কদর দিন দিনই বাড়ছে। আর তাই ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বসেছে সিরামিক মেলা, যেখানে কোম্পানিগুলো তুলে ধরছেন যুগোপযোগী নান্দনিক ডিজাইনের সব পণ্য। এসব দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। নতুন ডিকেল এবং নতুন কিছু কালার গ্লেজের প্রোডাক্ট এসছে, যেগুলো এর আগে ছিল না। আর নতুন কিছু কাস্টমারের জন্য আমরা কিছু স্পেশালাইজড প্রোডাক্ট নিয়ে আসছি। আমাদের গ্যাসটা পাওয়া যায় না ঠিক মতো, এখন আমরা বাধ্য হয়ে আপনার এলপিজিতে কনভার্ট করছি। তারপর র ম্যাটেরিয়ালটা অতটা পাওয়া যায় না। এই মেলাগুলোতে এসে মজাই লাগে, কারণ প্রাইভেট মেলা, অতটা মানুষরা আর কি ক্রাউডেড হয় না। স্পেশালি প্রফেশনালিজম এখানে অনেক ভালো, মানুষের অনেক ফরেনার্স দেখতেছে, অনেক ইন্টারঅ্যাক্টিভ সবাই। দেশি সিরামিক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি সিরামিক বাজারজাতকারী প্রতিষ্ঠানও মেলায় অংশ নিচ্ছে। তবে দেশের সিরামিক খাতকে এগিয়ে নিতে বেশ কিছু প্রতিবন্ধকতাও দেখছেন দেশি উদ্যোক্তারা। আমরা কিন্তু টেবিলওয়্যারটা সবসময় বাসায় ইউজ করি, এটা একটা আমাদের ডেইলি নেসেসারি প্রোডাক্ট। বাট ইস্যুটা হলো এখানে কী ধরনের প্রোডাক্টের ভ্যারাইটি এবং এটার হেলথ সাপোর্টিভ কিনা, সেই জিনিসগুলো আমরা আমাদের ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করি। মূলত যে সমস্যাটা হয় সেটা হলো আমাদের বন্দর ব্যবস্থাপনাটা খুবই দুর্বল, এবং আমাদের ট্যাক্সের যে জায়গাগুলো আছে সেগুলো খুব আপনার ঝুঁকিপূর্ণ বা সেগুলো খুব কার্যকারিতা নাই। মেলায় বিশেষ নজর কাটছে চায়না বাংলা সিরামিক সিবিসির স্টল। ডিলার এবং দর্শনার্থীদের পছন্দের শীর্ষে কোম্পানিটি। সিবিসি টাইলস হইতেছে অন্য অন্য টাইলসের থেকে অনেক ভালো, এবং আমরা তো বাড়িতে দেখা গেছে গ্রামের বাড়িতে অনেকেই সিবিসি টাইলস ব্যবহার করে। মার্কেট প্রাইসে যে কটা বাজারে আছে তার মধ্যে সিবিসির প্রাইস রিজনেবল প্রাইস। চায়না বাংলা সিরামিক্সের সবচেয়ে বড় গুণ হলো এটা কখনই কালার ডিসপ্লে হয় না এবং কালার সবসময় অ্যাকুরেট থাকে। সবসময় চেষ্টা করি নতুন নতুন ডিজাইন দেওয়ার জন্য,
এবং ইনোভেটিভ কিছু করার জন্য, যার ফলে কাস্টমাররা আমাদের উপরই সবচেয়ে বেশি রিলাই করে। চতুর্থবারের মতো এই আয়োজনে বাংলাদেশ সহ বিশ্বের 25টি দেশের 135টি প্রতিষ্ঠান সহ 300টি ব্র্যান্ড অংশ নিয়েছে। টিকিট ফ্রি 4 দিনের এই মেলা চলবে রবিবার পর্যন্ত। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সুস্থ শিশু মানে ভবিষ্যতের সুস্থ নাগরিক, সুস্থ প্রজন্ম। এই বিষয়কে সামনে রেখে রংপুরে হাই কেয়ার বেবি ডায়াপার ও বেবি প্রোডাক্টসের সৌজন্যে শিশু স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন এবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন হাই কেয়ার বেবি প্রোডাক্টসের অ্যাডভাইজার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নূর মোহাম্মদ শরীফুল আলম, কোম্পানির এজিএম FK মামুন। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্যাম্পে শিশুদের প্রাথমিক স্বাস্থ্য সেবার পাশাপাশি শিশুর সুস্থতা, শারীরিক ও মানসিক বিকাশের জন্য পিতামাতার করণীয় সম্পর্কে সচেতন করা হয়। ক্যাম্পে রংপুরের স্বনামধন্য 20 জন চিকিৎসক শিশুদের চিকিৎসা প্রদান করেন। সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিন শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। খালেদা জিয়ার অসুস্থতায় প্রধান উপদেষ্টার উদ্বেগ, দোয়া চাইলেন দেশবাসীর, আবারও ফিরবেন দেশ সেবায় আশা নেতাকর্মীদের। দেশে নৈরাজ্য তৈরির অপচেষ্টা হচ্ছে, সতর্কতা মির্জা ফখরুলের। সাংবাদিকদের বললেন, রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে দাবি আদায় হয় না। ক্ষমতায় গেলে সর্বদলীয় সরকার করবে জামাত, জানিয়েছেন ডাক্তার শফিক। রাজনীতির ঊর্ধ্বে উঠে ঐক্যের আহ্বান গোলাম পরোয়ারের। আসাদুজ্জামান কামালকে দিয়ে শুরু হবে প্রত্যর্পণ, বলেছেন প্রেস সচিব। আশা করছেন শেখ হাসিনাকেও ভারত থেকে ফেরত আনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।